শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৩১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, আসামির তালিকায় বেনজির ইনু সহ সাবেক মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামীকাল স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। সংসদ ভবনে বসানো হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর সাউন্ড সিস্টেম। উচ্চ পর্যায়ের বৈঠক। সুন্দর দেশ গড়তে এ প্রজন্মকে পাশে চান প্রধানমন্ত্রী। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের পরামর্শ। দেখলেন নতুন পুরী স্পোর্টস ফাইনাল। গ্যাস সংকটে ঘরে বাইরে ভোগান্তি। আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির বার্তা প্রতিমন্ত্রীর। ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার। ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্দিন হাসপাতাল। ৬ নবজাতকের মৃত্যু নিয়ে তদন্ত রিপোর্টের আলোকে এই সিদ্ধান্ত। দেখছিলেন সংবাদ শিরোনাম। মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের এই ঘটনাকে গণহত্যা আখ্যায়িত করে চিফ প্রসিকিউটর জানান, ঘটনাটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাযজ্ঞ। রকুনুজ্জামানের রিপোর্ট। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এই সমাবেশে বিপুল বল প্রয়োগ আর গুলি, হত্যা, প্রাণহানির পর কেটে গেছে প্রায় ১ যুগেরও বেশি সময়। দীর্ঘদিন থেকে বিপুল প্রাণহানির এই ঘটনার বিচার, জবাবদিহিতা ও সত্য উদ্ঘাটনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। এই মামলার বিচারিক কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের উপাদান পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন। চূড়ান্ত যাচাই বাছাই শেষে সোমবার প্রসিকিউশন এই মামলার অভিযোগপত্র জমা দিলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এতে শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককেও এই মামলার আসামি করা হয়েছে। শাপলা চত্বরে ৫ তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে ৩২ জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। সাবেক ৩ মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সহ এই মামলায় ১০ জন আসামি পূর্ব থেকেই গ্রেপ্তার রয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ তদন্তে উঠে এসেছে বলে দাবি প্রসিকিউশনের। বিভিন্ন সময় কিছু কিছু ব্যক্তি বা কিছু সংগঠন তারা বিকৃত তথ্য দিয়েছে, সেটাও আমরা কয়েকজনকে আমরা সেভাবে অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছি। যেমন আমরা সমীকরণ নামে একটি সম্প্রচার ছিল, সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে ইনভেস্টিগেশনে, এবং তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে ৬১ জন নিহতের তথ্য উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন ও কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আমাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে ৪১ জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে ৪১ জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন। আগামী ১৬ই আগস্ট পলাতকদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। নির্মূল করে দেওয়ার। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, মঙ্গলবার বেলা 11টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্বে রয়েছেন। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্যে মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেবো। জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সুন্দর দেশ গড়তে এই প্রজন্মকে পাশে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের পরামর্শ দেন তিনি। নতুন কুড়ি স্পোর্টসের সমাপনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মাঠের পাশে বসে উপভোগ করেন ফাইনাল খেলা। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা এবং জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয় 8টি ডিসিপ্লিনে। নির্বাচিত 1,700 জনকে নিয়ে গত 20 জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে হয় খেলাগুলো। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিআইপি লাউঞ্জ ছেড়ে মাঠের পাশে বসেই ইভেন্টগুলো দেখেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে ক্রীড়াবিদদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ক্ষুদে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের যোগ্য করে গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতারা। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। বলেন, এতে করে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগ সম্পর্কে জানতে পারবে। এছাড়া স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক জায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরো উন্নত করা যায়, এবং আমি একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বারে বারে বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়। এবং যেটা আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি
একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। কাজেই আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করবে তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাত গণতান্ত্রিক দল কিনা এটি তাদের নিজেদের বিবেচনার বিষয় মন্তব্য করে এজন্য তাদের গঠনতন্ত্র পড়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি 5 বার জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, জোর করে ক্ষমতায় আসেনি। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি চাকরিজীবীদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় বিএনপির কোনো হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একবার না, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই শহীদদের রক্তের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জুলাই অভ্যুত্থানে চিকিৎসকদের ভূমিকা শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জুলাইয়ের সুবিধাভোগীরা আবারও ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে। এ সময় তিনি বলেন, সংবিধান নিয়ে সংসদে জটিলতা তৈরি করেছে বিএনপি। দলটি নিজের দেয়া গণভোট হ্যাঁ দিয়ে জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ লাইন। স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার না থাকায় কয়েক ঘন্টার অপেক্ষায় মিলছে সামান্য গ্যাস। এদিকে 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশনে প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দাবি আদায় না হলে 23 অগস্ট থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকবে সংগঠনটি। রিপোর্ট গোলাম ময়নুল হাসানের। কক্সবাজার মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে একাংশে আগুন লাগার পর থেকে মূলত সারা দেশে গ্যাস সরবরাহে বিপর্যয় হয়। এর আঁচ লেগেছে সিএনজি স্টেশনগুলোতেও। এতে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকরা, কারণ দিনের বেশিরভাগ সময় তাদের পার করতে হচ্ছে সিএনজি স্টেশনের লাইনে। বাকি সময় গাড়ি চালিয়ে জমার টাকা উঠাতে পারছেন না। 2 ঘন্টা ধরে লাইনে আছি, ভিতরে গেলে 60 টাকা 70 টাকা 80 টাকার গ্যাস ঢুকে। আবার যারা গ্যাস দেয় ওরা কয় যে 10 টাকা দেয়। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে গ্যাস নিতে। দিনে এমনি সারাদিন এভাবে চলে যায়। আমরা টিপ মারবো কোন সময়? না হলো 5 বার সিরিয়াল ধরা লাগে সারাদিনে। আবার জমা ফুল, জমা কম নাই, মানে নানান বিধি কিচ্ছার ভিতরে আছে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পায় 60 টাকা 70 টাকা। আবার মনে করেন হেড দিয়ে 2 টিপ দিলে আবার গ্যাস ফিটার গ্যাস লাগতে জমা যা মারি বাকি থুই যা লাগে জমা। চলমান সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। সকাল 7:30টায় সিরিয়াল লাগাইছি, এখন দেখেন বেলা বাজে 11:30। এই এখন কোন সময় পামো কোনো ঠিক নাই। নর্মাল আর ঘন্টাখানিক উপরে লাগতে পারে। গাড়িতে গ্যাসও ঢুকতেছে না, ঢুকতেছে হাওয়া। আর এই সমস্যাটা যে কোন জায়গা থেকে তৈরি হইতেছে এই জিনিসটা কি সরকার জানে না? তাহলে যদি জানে তাহলে এটা মিডিয়ারে প্রকাশ করুক, তাহলে তো আমরা ড্রাইভাররা জানতে পারি যে আমগো এই জায়গায় সমস্যার কারণে আমরা সবাই ভুগতেছি। এদিকে বেশ কিছু দাবিতে বিজয়নগরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে সিএনজি স্টেশন মালিকরা। সিএনজি স্টেশন মালিকদের এখন দেওয়ালে পিঠ লেগে গেছে। সিএনজি স্টেশনে গ্যাসের প্রয়োজনীয় প্রেসার পাওয়া যাচ্ছে না, জানান তারা। গ্যাস লাইনে তো গ্যাসের সরবরাহই খুবই অপ্রতুল। যখন আসতেছে হয়তো সর্বোচ্চ 1-2 PSI পর্যন্ত পাচ্ছে, কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না। আবার রাতের বেলা পাচ্ছে, কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু কিছু স্টেশনে 1-2 PSI পাচ্ছে। তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। এতে জনভোগান্তিটা কিন্তু চরম, কারণ সবাই লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। সিএনজি মালিকদের দাবি, দীর্ঘ প্রায় 11 বছর একই কমিশনে গ্যাস বিক্রি করে লোকসানের শিকার তারা। মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছি। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের উন্নতির বার্তা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। 2 সপ্তাহের মধ্যে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি শতভাগ মেরামতের আশাও দেখছেন। এদিকে গ্যাস সংকট নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের দেখানো আমদানি নির্ভরতার পথেই হাঁটছে নতুন সরকার, তাই সামনে সংকট আরও বাড়বে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউতে কারিগরি দুর্ঘটনার কারণে এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। এতে পুরো দেশেই ভুগছে গ্যাস সংকটে।
সরকারের তথ্য বলছে বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ হচ্ছে ২,৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদা সরবরাহের মধ্যে ব্যাপক ঘাটতির কারণে বিপাকে শিল্প খাত ও আবাসিক গ্রাহকরা। আমদানি নির্ভরতা এবং দক্ষতার ঘাটতির কারণে সহসায় সংকট কাটার সম্ভাবনা দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। তো বাংলাদেশের গ্যাসের সম্পদ তো আছে অনেক ভূগর্ভে আমাদের, সেইটার উপর যে পরিমাণ নজর তার চেয়ে এই বাইরে থেকে গ্যাস আমদানি করার উপর নজরই বেশি। এইটাকে যদি পরিবর্তন করা যেত তাহলে আমার মনে হয় সমস্যাটা সমাধান হয়ে যেত। সেটা কোনো সরকারই করে না। কেন করে না এটা হয়তো অনেকটা মানে ইচ্ছাকৃত, হয়তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে আমদানির উপর, তাদের ইন্টারেস্ট, তাদের স্বার্থ জড়িত। বাট ন্যাশনাল ইন্টারেস্টে আমার মনে হয় যে দেশীয় উৎপাদনটাকে বাড়ানোর চেষ্টা করাটাই সবচেয়ে উত্তম। গ্যাস সংকটের এমন সময় সোমবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ব্রিফিং জানালেন, দুর্ঘটনায় কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের ৫০% আগামী সপ্তাহের মধ্যে মেরামত সম্ভব। এরপর সরবরাহ বাড়ানো যাবে। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা, যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখনই আমদানি নির্ভরতা থেকে বের হবার সুযোগ নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদের সমাধান খুঁজতে চাচ্ছি। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে যদি ভোলার থেকে গ্যাস নিয়ে এসে আমরা ইন্ডাস্ট্রিকে ফিড ইন করতে পারি, এটা যেমন একটা বিকল্প। আমরা মালয়েশিয়া থেকে এলএনজি আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি আনতে পারি, এটা একটা বিকল্প। এটা আমরা স্বল্প মেয়াদের বিকল্প হিসেবে চিন্তা করছি। আমরা যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এফএসআরও এস্টাবলিশ করতে পারি, এটা মধ্যমেয়াদী একটি সমাধান আমরা খুঁজছি। এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা স্থলভাগে অর্থাৎ ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল এটা স্থাপনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের পরিমাণ ১৬০০ মিলিয়ন ঘনফুট, আর এলএনজি হিসেবে আমদানি হয় ১১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ৩ শর্তে রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। এতে হাসপাতালটি আবারও তার কার্যক্রম পরিচালনার অনুমতি পেল। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স ১৯৮২ এর বিধান যথাযথভাবে অনুসরণ, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভঙ্গ হলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে আরও জানানো হয়, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও এর বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। খুলনা, সোনারগাঁও, সাভার, ভৈরব সহ দেশের বেশ কয়েক জায়গায় রাজনৈতিক ও পারিবারিক বিরোধে ৪ জন নিহত হয়েছে। এর বাইরে গোপালগঞ্জে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এক সাব ইন্সপেক্টরের লাশ। খুলনার একটি মৎস্য খামারে পাওয়া গেছে নিখোঁজ তরুণের গুলিবিদ্ধ মরদেহ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি কর্মী রাজুকে গতরাতে চরহোগলা বালুরঘাট এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে নিহতের পরিবারের একাধিক সদস্যও আহত হয়েছেন। সাভারের তেঁতুলঝোড়ার ছাকিপাড়ায় ভোরে নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন দুধ বিক্রেতা বাবা। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নেশা করা নিয়ে বাবা মাহিন মিয়াকে পিটিয়ে হত্যা করে ১৫ বছর বয়সী ছেলে জিসান। একই সময় সাভারের আরেক এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জন। কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এদিকে গোপালগঞ্জের পাইকান্দিতে শ্বশুর বাড়ির পাশের পুকুর থেকে বি এ মাহমুদুল ইসলাম নামে এক সাব ইন্সপেক্টরের
মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। এর বাইরে খুলনার আড়ংঘাটার একটি মৎস্য খামার থেকে ইমন নামের এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমন গত 2 দিন ধরেই বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে 2 ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশ থেকে ওই 2 নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান। প্রত্যক্ষদর্শীরা জানান ওই 2 নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশেই পড়েছিলেন। পথচারীরা দেখতে পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে ওয়ার্ড বয়দের সহায়তায় তাদের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানায় মৃত ওই 2 নারী হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায় মৃত 2 নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ। বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জানান, গণমাধ্যমকে 2 ধরনের লোকেরা ব্যবহার করছেন। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য, এটিকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজ রাষ্ট্র বা সরকার একাও করতে পারবে না। এর জন্য সাংবাদিকদের অংশীদারিত্ব লাগবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির। এই গণমাধ্যমকেও কিন্তু 2 ধরনের লোক প্রায় ব্যবহার করছেন। দুজনের হাতে সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আরেকজনকে যেটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবেই, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু এটা বিষয়টা আপনাদের, অতএব আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আবার আলোচনায় উগ্রবাদী সংগঠনগুলো। দাওয়াতি কার্যক্রম সহ তাদের কিছু তৎপরতায় উদ্বিগ্ন সচেতনরা। পুলিশ বলছে, উগ্রবাদ নির্মূলে সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়মিত মনিটরিং চলছে। আর নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, দেশ বিদেশে সরকারের ইমেজ ক্ষুণ্ণ করতে চায় উগ্রবাদীরা। রিপোর্ট ফজলে রাব্বির। সুযোগ পেলে মাঝে মধ্যেই অস্তিত্ব জানান দেয় উগ্রবাদ। বোমা তৈরির সময় গেল বছরের 26 ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উমলকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে বিধ্বস্ত হয় ভবনটি, ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা সিএনজি গ্যারেজও। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় মাদ্রাসা পরিচালক শেখ আলামিনকে। পুলিশের দাবি, আলামিন আইএস মতাদর্শের উগ্রপন্থী 90 জেএমবির সদস্য। আগেও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। কেরানীগঞ্জের ঘটনার মাস 2 যেতে না যেতেই ককটেল বিস্ফোরণ কুমিল্লার শিব মন্দিরে। এমন পরিস্থিতিতে গত 24 জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার। দেশের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের সঙ্গে সর্বশেষ বোমা উদ্ধারের ঘটনার যোগসূত্র খুঁজছে পুলিশ। এক্সট্রিমিস্ট বা উগ্রবাদী সংক্রান্তে যে ডাটাবেজ আমাদের আছে সেগুলি তো আমরা প্রতিনিয়ত মনিটর করছি সোশ্যাল মিডিয়াতে, পাশাপাশি আমরা ফিজিক্যালও লোকেশনে আমাদের লোক পাঠাই। আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন যে কৌশল, কর্মকৌশল, সেভাবে আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। এই বিষয়ে আমরা এখনই বলার কোনো সুযোগ নেই, তবে আমরা বলবো যে দেশের মধ্যে এরকম আশঙ্কাজনক এরকম কোনো আমরা কোনো লক্ষণ দেখছি না। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ধরনের ঘটনাকে উদ্বেগজনক বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। মতিঝিল মেট্রো স্টেশনে যেটা প্লেস করা হলো ছাতার ভেতরে, সেই জায়গাটা কিন্তু একটা সেন্সিটিভ একটা জায়গা। 2 হলো কখন, যখন উল্টো রথযাত্রা এই দিক থেকে পার হবে তখনই কিন্তু এই বোমাটা বিস্ফোরণের পরিকল্পনা ছিল। ওইখানে কারা ছিল? ওইখানে ছিল মাইনরিটি। তাহলে কি হলো যে আমি এইটা ফুটানোর মাধ্যমে, এফেক্ট করার মাধ্যমে
এক হলো একটা কি পয়েন্ট ইনস্টলেশন যেটা আছে সেটাকে এফেক্ট করলাম, দুই হলো যাদেরকে লক্ষ্যবস্তু করেছিলাম অর্থাৎ এই মাইনরিটিকে করেছিলাম তার রিপারকেশনটা অনেক বড় হবে। এই রিপারকেশন যখন বড় হবে তখন দেশের অভ্যন্তরে এবং বাইরে যারা আছে, যারা চায় বাংলাদেশকে একটা ট্যাগ লাগাতে যে এইখানে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে, তাদেরকে একটা আপনি বল তুলে দিলেন। সরকারকে বিপদে ফেলতে বা বিব্রত করতে জঙ্গি সংগঠনগুলো তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তার। যাদেরকে আমরা জঙ্গি বলছি এরা কিন্তু আদর্শের ভিত্তিতে তৈরি হয়, কোনো অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি এইসব কারণে কিন্তু এই জঙ্গিটা তৈরি হচ্ছে না, এবং আদর্শকে কখনোই নিশ্চিহ্ন করা যায় না। সরকারকে স্টেবল হতে দিতে চায় না অনেক গোষ্ঠী আছে, দেশি এবং বিদেশি। উগ্রবাদ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ময়লার ব্যবসা ও ফুটপাতে চাঁদাবাজির দ্বন্দ্বে গুলি করা হয় কাফরুলের যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে। এই ঘটনায় বাবু বেঁচে গেলেও মৃত্যু হয় যুবদল কর্মী ইউসুফের। মূল পরিকল্পনায় ছিলেন সিএনজি হাফিজ নামে পরিচিত স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান। এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। শুক্রবার রাত 11:30টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে গুলি করা হয়। এলোপাতাড়ি গুলিতে ইউসুফ সহ 2 জন গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবদলের ইউসুফের। এরই মধ্যে শুটার চঞ্চল মোল্লা সহ 5 জনকে পাকড়াও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে শুটারদের ভাড়া করে আনা হয়েছে মাগুরা ও ঝিনাইদহ থেকে। এর মূল হোতা কাফরুল থানা স্বেচ্ছাসেবক দল নেতা সিএনজি হাফিজ। এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ। আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। গোয়েন্দারা বলছেন 25 লক্ষ টাকায় হত্যার চুক্তি হয়। এর আগেও বাবুকে হত্যার চেষ্টা হয়েছে। এখানে যে 2 ব্যক্তির নাম এসেছে আমি কিন্তু নির্দ্বিধায় তাদের নাম বলেছি, তাদের জড়িত তাদের বলেছি এবং তাদের গ্রেপ্তার করবো, এটাও আমরা বলেছি। কাজে রাজনীতিকে আড়াল করার কিছু নাই। রাজনৈতিক ব্র্যান্ডিং এ অপরাধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। হত্যার মূল পরিকল্পনাকারী সিএনজি হাফিজকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দলের যুগ্ম হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ 31 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট। আসামির তালিকায় বেনজির, ইনু সহ সাবেক মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামীকাল স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। সংসদ ভবনে বসানো হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর সাউন্ড সিস্টেম। উচ্চ পর্যায়ের বৈঠক। সুন্দর দেশ গড়তে এই প্রজন্মকে পাশে চান প্রধানমন্ত্রী। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের পরামর্শ। দেখলেন নতুন করে স্পোর্টস ফাইনাল। গ্যাস সংকটে ঘরে বাইরে ভোগান্তি। আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির বার্তা প্রতিমন্ত্রীর। 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের রাতদিন হাসপাতাল। 6 নবজাতকের মৃত্যু নিয়ে তদন্ত রিপোর্টের আলোকে এই সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।